মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। ছোটি শিগগির কর, শিগগির। ওকে ওকে কোথাও লুকিয়ে ফেল, শিগগির লুকিয়ে ফেল। প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার জন্য রোজ আমি ছুটে ছুটে গেছি ওই বাগানে, তুমি আসোনি। হ্যাঁ, একটা মাত্র ঘর, সেখানে ওই পরপুরুষের সঙ্গে আমি থাকবো? মান ইজ্জত থাকবে আমাদের? সাবধান, দক্ষিণ দিকে যে বন্ধ ঘরটা আছে ওটা ভুলেও খুলো না। বলি দেয় এতে, মুন্ডুটা ঢুকিয়ে আটকে দিয়ে গজাং করে কেটে দেওয়া হয়। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন বসরোহর হাসানের দুঃসাহসিক অভিযান, দ্বিতীয় পর্ব। বেগম শেহরাজাদ শোনাচ্ছেন বসরুর হাসানের দুঃসাহসিক অভিযানের কাহিনী। এক পার্সির পাল্লায় পড়েছে হাসান। সে তামাকে সোনা বানাতে পারে। আরো কত বিদ্যা জানে সে। হাসানকে সে শেখাতে চায় নিজের গুপ্ত বিদ্যা। কিন্তু এত সদয় ব্যক্তি আজকের দিনে দেখা যায় না বেগম। চেনা নেই, জানা নেই, একটা অচেনা ছেলেকে নিজের গুপ্তবিদ্যা শেখাবে। আজকের দিনে কেন হুজুর? যে আমলের কাহানি সেই আমলেও দেখা যেত না। তাহলে কি পার্সির অন্য কোনো মতলব আছে আপা? তেমনই তো সন্দেহ করছে হাসানের আম্মি। এই হেয়ালি ভাল লাগে না বেগম, কাহানি শোনাও। তো পার্সিকে তো হাসান সেই হামানদিস্তে এনে সেটাকে সোনার করে দিতে বলে। পার্সি কিন্তু করে না, সে হাসানকে বোঝায় লোভে পাপ, পাপে মৃত্যু। লোভকে সংবরণ না করতে পারলে বিপদ হতে পারে হাসান বেটা। কিন্তু লোভ যদি নাই করি হুজুর, তাহলে একটা পাথর আর আমার মধ্যে তফাৎ কি? আজ ধরুন আমি এই যে দোকান খুলে বসেছি, কেন? অবশ্যই লাভের জন্য। একটা ভিখিরিও লাভের জন্যই কিন্তু ভিক্ষা করে। আর আমি তো বলবো লেখাপড়াও যে বাচ্চারা করে সেটাও লাভেরই জন্য। তাহলে তুমি কি এটাও বলবে যে আমার প্রস্তাবে তুমি রাজি হয়েছ লোভে পড়ে? কোন প্রস্তাব হুজুর? ওই যে আমার দত্তক সন্তান হওয়া। আলবাত, অস্বীকার করার কোনো জায়গাই নেই হুজুর। আপনি প্রস্তাব দেওয়ার সময় আমাকে বলেছিলেন আপনার গুপ্ত বিদ্যা আমাকে শেখাবেন। ওটাই তো শর্ত ছিল, আর কারণও বটে। সেটা কি আপনি লোভ দেখাননি আমায়? আমি কি করি বলুন তো? পীর ফকির দরবেশরাও কিন্তু লোভী। কি বলছো কি হাসান? সোনার লোভে মাথাটা দেখছি একেবারে গেছে। কিচ্ছু যায়নি হুজুর। পীর ফকির দরবেশ আর আমার মধ্যে ফারাক কেবল একটাই, তাদের আল্লাহকে পাওয়ার লোভ আর আমার সোনা পাওয়ার লোভ। বাকি তাদের সঙ্গে আমার আর কোনো ফারাক নেই। সবাই ছুটে চলেছি লোভের পিছনে। সাবাস, এই তো চাই। এত লোকের মাঝে তোমাকে বেছে দেখছি ভুল কিছু করিনি আমি। একটা কথা বলি বেটা, মনে রেখো, এই লোভ কোনো দিন ছেড়ো না। এই তোমাকে উন্নতির চূড়ায় নিয়ে যাবে। চলো, এক্ষুনি চলো। কোথায়? আজই তোমাকে শেখানো শুরু করব। হ্যাঁ, কিন্তু যেতে হবে কোথায়? দোকান বন্ধ করে পার্সির সঙ্গে রাস্তায় নামে হাসান। এটা সেটা বলতে বলতে এগিয়ে চলে পার্সি। তার কোনোটাই জরুরি কিছু নয়, তাই হাসান অত মন দিয়ে শোনেও না। তার মনে তখন দ্বিধা দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কাজটা ঠিক হচ্ছে তো? এই লোকটার মধ্যে বদ মতলব কিছুই দেখছি না। যথেষ্ট ভালো মানুষ, আমাকেও ভালোবেসে ফেলেছে বেশ। নইলে এত সহজে আমাকে নিজের বিদ্যা শেখাতে আসে। কিন্তু আমি যে বলেছিল। আমার কথা শোন বেটা, বেশি লোভ করিস না। ওই পার্সিদের কিন্তু বহুত বদনাম আছে বাজারে। তুই নির্ঘাত কোনো ঠক চোচ্চরের পাল্লায় পড়েছিস বেটা। ওই যে বলছিস না, মাথায় কুফি, হাতে কিতাব, ওসব কিন্তু ভরম। হ্যাঁ। কি ভাবছো হাসান? না, কিছু না, চলুন। পার্সির কথায় চিন্তায় বাধা পড়ে হাসানের।
পার্সি লোকটা বোধহয় কিছু বুঝতে পারে। সে হাসানের চোখে চোখ রেখে বলে, আম্মির কথা? চমকে ওঠে হাসান। অবশ্য চমকানোর কিছুই নেই। পর মুহূর্তেই ভাবে সে, লোকটা তামাকে সোনা বানাতে পারে, সে যদি মানুষের মনও পড়তে পারে তাতে আশ্চর্য কি? না মানে আম্মিকে একবার জানিয়ে এলে ভালো হতো। তাহলে চলো দুজনে জানিয়ে আসি। আপনি যাবেন? যাবেন আমার গরিবখানায়? না যাওয়ার কি আছে বলো তো? আজ রাতটাও ওখানে কাটাতে রাজি আছি। ওখানেই না হয় তোমাকে শেখানো শুরু করব। বড় জোর 2টো দানা খেতে দিও আমায়, তাহলেই আমি খুশি। হাসান যেন আকাশের চাঁদ হাতে পায়। কিন্তু কিন্তু কি? না মানে বলছিলাম যে আগের সেই দিন তো আর নেই হুজুর। আমরা তো এখন থাকি বস্তিতে। আব্বার সেই বাড়িটাও বেচে দিতে হয়েছে, ছোট্ট ঘর। আমার কোনো অসুবিধা নেই। আজ না হয় ছোট তোমার ঘর, কাল যখন পেল্লায় বড় প্রাসাদ হবে তখন না হয় তোমার প্রাসাদের এক কোণে আমাকে একটু ঠাঁই দিও। তাই বলে তুই নিয়ে চলে এলি? একবার জিজ্ঞেস করলি না আমায়? পার্সিকে নিয়ে হাসান বাড়ি ঢুকতেই তার আম্মি বেঁকে বসে। তবে সবকিছুই হয় পার্সির আড়ালে। শত হলেও সে মেহমান বলে কথা। কিন্তু আম্মি কিছুতেই মেহমানের খাতিরদারি করতে রাজি হয় না। শোন বেটা, এই লোকগুলো সব এক একটা চোর হয়। এদের আবার খাতিরদারি কিসের রে? শোন, ও কিন্তু আমি পারবো না। এক্ষুনি বিদায় করোকে। তাই বললে কি চলে? তার দৌলতে পাওয়া 2000 দিনার তো খুব হাত পেতে নিলে। এখন তুমি তাকে তাড়িয়ে দেবে আম্মি? আমি কিছুতেই ওই পার্সিকে বরদাস্ত করব না। সে তুই যা করার কর, তাড়িয়ে দে, মাথায় তুলে নাচ, আমার কিচ্ছু বলার নেই। শুধু এই বাড়ি থেকে হটা। আম্মি দোহাই তোমায়, এমন করো না দয়া করে। আর আমার মা নিজ্জত সব ধুলোই মিশে যাবে। আর আমার ভবিষ্যৎ একবারও সেটার কথা ভাববে না? ছেলের ভবিষ্যতের কথা কোনো আম্মি না ভেবে থাকতে পারে? হয় কখনো সেটা? তবুও আমি থাকবো না। আম্মি, আচ্ছা, তোর বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? হ্যাঁ, একটা মাত্র ঘর, সেখানে ওই পরপুরুষের সঙ্গে আমি থাকবো? মান ইজ্জত থাকবে আমাদের? ইস, এটা তো ভেবে দেখিনি। সত্যি কথাটা এতক্ষণ একদম মনে আসেনি হাসানের। লোকে কি বলবে? লোকে তো ভালো মন্দ কিছু ভেবেও নিতে পারে। বস্তি এলাকা, এখানে লোকজন মুখিয়ে থাকে একে অপরের বদনাম করার জন্য। শোন বেটা, এত চিন্তা করিস না। তুই বরং ওর কাছে গিয়ে বস, একটু গল্প গুজব কর। আমি এদিকে তোদের খাওয়ার ব্যবস্থা করে চলে যাচ্ছি। কোথায় যাবে তুমি? ওই সাবানার বাড়িতে। রাতে আমি ওখানেই থাকবো। কাল সকালেও যখন চলে যাবে তখন আমায় ডাকিস। আরে বাবা, এছাড়া তো আর কোনো গতিই নেই। সত্যিই তো গতি নেই। একটা পরপুরুষের সঙ্গে এক ঘরে তো আর রাত কাটাতে পারে না আম্মি। সুতরাং পড়শির ঘরই ভরসা। আম্মি ছেলে ও তার মেহমানের জন্য ভালো মন্দ রেঁধে বেড়ে তাই চলে যায় পড়শির বাড়ি। হাসান ও পার্সি খানাপিনা সারে। মানে আপনি নামাজ আদা করলেন না? নামাজ? ও, সময় তো হয়ে গেল। এই দেখো, আসলে 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 তুমি আমার সব ভুলিয়ে ছেড়েছ বেটা। আর কি করা যাবে? আগামী জুম্মাবারে না হয় সারাদিন মসজিদে পড়ে থাকবো। এখন এসো, তোমাকে শেখানো শুরু করি। শুরু হয় হাসানের শিক্ষা। পার্সি জেব থেকে একটা পুড়িয়া বের করে হাসানের হাতে দেয়। এটা কি? খুলে দেখো। খুলে দেখে জিনিসটা চিনতে অসুবিধা হয় না হাসানের। এই সেই কেশর মেশানো হলুদ ধুলো, যেটা তামাকে সোনা বানিয়েছিল। এটাই তো কাল আপনি তামার মধ্যে দিয়েছিলেন, কুফিতে রাখা ছিল। সাবাস! হঠাৎ সাবাসের কি হলো বুঝতে পারে না হাসান। চেয়ে থাকে পার্সির মুখের দিকে। পার্সি স্পষ্ট করে দেয়, এটাই তো দরকার সবার আগে, নজরদারি। কিছু শেখার জন্য নজরদারিটা হচ্ছে সবচেয়ে জরুরি। এটা যে আমার কুফির মধ্যে ছিল সেটা তুমি লক্ষ্য করেছ, তাই তোমাকে সাবাসি না দিয়ে পারলাম না। যত সময় যাচ্ছে তুমি আমায় মুগ্ধ করছো বেটা।
ধন্যবাদ হুজুর, সবই আপনার দয়া। না 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 বেটা, এই জগতে দয়া কেউ কাউকে করে না। তোমাকে আমি বেছে নিয়েছি আমার স্বার্থে, আবার তুমি আমার প্রস্তাবে রাজি হয়েছ তোমার স্বার্থে, তাই তো? জি হুজুর, বিলকুল। আচ্ছা শোনো এবার, এটার নাম দিয়েছি আমি আশ্চর্য ধুলো। সত্যিই আশ্চর্য। এটা ঠিকঠাক প্রয়োগ করলে যে কোনো বস্তুকে সোনা বানিয়ে দিতে পারে। যে কোনো? যে কোনো। মাটি, পাথর, পানি? না না, পানিকে সোনা বানাবে না, কঠিন বস্তু লাগবে। মাটি পাথরকে বানাতে পারে। পার্সির কথা শুনে স্বপ্ন দেখতে শুরু করে হাসান। দেখে তার সত্যি একটা প্রাসাদ হয়েছে। বেল্লায় সে প্রাসাদ, আগা গোড়া সোনার তৈরি। তা তুমি বানাতে পারো। পাথরের প্রাসাদ যদি হতে পারে, তবে সোনার কেন হবে না? তবে তার জন্য কতটা এই ধুলো লাগবে সেটা ভাবতে পারছো? বানাবো। অতই কি সহজ? এর মধ্যে হাজারটা, একেবারে গুনে গুনে হাজারটা সুলভ এবং হাজারটা দুর্লভ জিনিস আছে। তার পরিমাপ আছে। একটু কম বেশি হলে পুরোটাই বেকার হয়ে যাবে। তখন সব ফেলে দিয়ে আবার নতুন করে বানাতে হবে। তাই বলে চেষ্টা করব না? চেষ্টা করতে ক্ষতি কি? তোমার এই স্বভাবটাই আমার খুব ভালো লাগে। আমি দেখেছি তুমি হাল ছাড়ো না কখনোই। যাই হোক, ছাড়ো। বলছি, কি দেখলে এই ধুলোয়? কিছু পেলে? পেলাম মানে? মানে চেনা কিছু? কিছুই তো চিনতে পারছি না, শুধু রংটা ছাড়া। আর আর গন্ধটা? গন্ধ? গন্ধ তো কিছু পায়নি হাসান। সে তো পুরিয়াটা নিজের হাতেই খুলে ধরে রেখেছে। পার্সির প্রশ্নের উত্তর দিতে হাসান পুরিয়াটা নাকের কাছে নিয়ে শুঁকে। আর তখনই সব কেমন যেন এলোমেলো হয়ে যায়। মাথাটা চক্কর দিয়ে ওঠে। তারপর সব চোখ খোলে হাসান। দৃষ্টিতে আসমান, শুধুই নীল সীমাহীন আসমান। সুপ্রভাত হাসান সাহেব, ঘুম ঠিকঠাক হয়েছে তো? পার্সির গলা ভেসে আসে হাসানের কানে। ধরফর করে উঠে বসে হাসান। ঠিক ঠাহর করতে পারে না সে কোথায়। সামনে সমুদ্র, সমুদ্রের পাড়ে পাথুরে উপকূল। ছোট বড় নানা আয়তনের নানা রঙের পাথর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারদিকে। একদিকে উঠে গেছে খাড়া একটা পাহাড়, মাথাটা তার মেঘের আড়ালে ঢাকা। পাহাড়ের ঠিক নিচে একটা বড় পাথরের ওপর বসে আছে পার্সি। হাসানকে ওভাবে ভ্যাবলার মতো ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখে সে বলে, কি দেখছেন হাসান সাহেব? চিনতে পারছেন না বুঝি? আমি কোথায়? এটা আমার পাড়া। কি ভালো না? পড়শি নেই, পড়শির হই হট্টগোল নেই, উঁকি মেরে দেখা নেই, কান পেতে শোনা নেই, পরনিন্দা পরচর্চা কিচ্ছু নেই। শুধুই শান্তি আর শান্তি। যা খুশি তাই করো, কেউ খোঁজও নিতে আসবে না। আমি এখানে এলাম কি করে? আমি এনেছি। আপনি? হ্যাঁ, আমি। তা সাহেব, না করে কি আর উপায় ছিল? আপনি এমন ঘুম দিলেন যে সাতটা দিন ভাঙার নাম নেই। 7টা দিন? অন্তত আমার হিসাব তো তাই বলে। আপনি আমাকে নিয়ে এলেন আর আমার আম্মি কিচ্ছু বলল না, আটকালো না আপনাকে? আহা, জানলে তো আটকাবে। অবশ্য এতক্ষণে জেনে গেছে, কিন্তু আনার সময় তো জানায়নি। যদি পাগড়া দেয়? পার্সির ভাবগতিক বুঝতে পারে না হাসান। বিশ্বাস অবিশ্বাসের মাঝে দুলে চলে তার মন। পার্সি তাকে ভরসা যোগায়। ভয় পেও না, ওই ওপরে আমার সাধন পীঠ। সাধন পীঠ? সেটা আবার কি? ও, তোমরা তো আবার সাধন পীঠ কাকে বলে বুঝবে না। সাধন পীঠ হলো সেই জায়গা যেখানে বসে সাধনা করা হয়। যেমন ধরো লেখাপড়া করার ঘর বা রসইখানা। ওই পাহাড়ের ওপরে?
একদম টঙে। চড়েন কি করে? কেন, যেভাবে এখন তোমাকে আমি নিয়ে যাব ওখানে। কিভাবে? পার্সি হাসানের দিকে চেয়ে মুখ টিপে হাসে। তার ডান হাত চলে যায় তার আলখাল্লার জিবে। ছোট্ট মতো কিছু একটা বের করে সে তুলে ধরে আসমানের দিকে। সেটা নাড়াতেই বিকট আওয়াজ হয়। মনে হয় যেন একসঙ্গে হাজারো দামামা বেজে উঠল। অত ছোট্ট একটা যন্ত্রের এত আওয়াজ ভাবাই যায় না। এবং তারপরে যা ঘটে সেটা চিন্তা ভাবনার বাইরে। অন্তত হাসান কোনো দিনও ভাবেনি। পক্ষীরাজ ঘোড়ার গল্প শুনেছে সে রূপকথায়। তার দাদি যখন বেঁচে ছিল শোনাতো তখন। তার চোখের সামনে সেই পক্ষীরাজ এসে নামে। ঠিক আরবি ঘোড়ার মতো রূপখানি তার, আর পিঠে আঁটা দুটি পেল্লায় পাখা। সে পাখার দাপটে সমুদ্রে পর্যন্ত ঘূর্ণি ওঠে। পার্সি তাকে নিয়ে চড়ে বসে পক্ষীরাজের পিঠে। তাদের নিয়ে পক্ষীরাজ উঠতে শুরু করে দেয়। এ কি স্বপ্ন? স্বপ্ন কেন হবে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করতেও হবে না তোমাকে। কি লাভ করে? আর কতক্ষণই বা এই জীবন? মানে এ আবার কি বলছে ওই পার্সি? ঠিকই বলছি। পাহাড়ের ওপর থেকে নিচের সমুদ্রটা আর দেখা যায় না। মাঝে ঘন মেঘের স্তর। পাহাড়ের ওপরটা বেশ অদ্ভুত, এত সমান এবং মসৃণ যেন মনে হয় কোনো শাহজাদার সাধের প্রাসাদের মেঝে বুঝি। সূর্যের আলো ঠিকরে পড়ে তার ওপর। তারই একপাশে রক্ত, অনেকটা জায়গা জুড়ে লেগে আছে মাটিতে। তাজা নয়, শুকিয়ে গেছে। তার মাঝে মাথা তুলে দাঁড়িয়ে একটা ফলক। ফলকটা বুঝি পাথরেরই হবে। শুকনো রক্ত এমনভাবে রাঙিয়ে তুলেছে সেটাকে যে তার আসল রং বোঝার উপায় নেই। এবং সবচেয়ে অদ্ভুত, ফলকটার ওপর থেকে প্রায় মধ্যিখান পর্যন্ত চেরা। ফলকটা দেখিয়ে পার্সি বলে, ওটা দেখেছো? কি ওটা? তোমারও জিনিস আগে দেখার কথা নয়। কাঠের হলে পূব দুনিয়ার মানুষ ওটাকে বলতো হাড়ি কাঠ। এটা ওই পাথরের হাড়ি কাঠ বলতে পারো। সে আবার কি? এমন জিনিস তো হাসান বাপের জন্মে দেখেনি। কি করে এটা দিয়ে? বলি দেয় এতে। বলি? হ্যাঁ, মুন্ডুটা ঢুকিয়ে আটকে দিয়ে কচাং করে কেটে দেওয়া হয়। কার মুন্ডু? মানুষের। পার্সি লোকটা এমনভাবে বলে কথাটা যেন খুব সহজ কিছু, কিন্তু হাসান অত সহজে নিতে পারে না। মানুষের? এই তোমার মতো মানুষের মুন্ডুগুলো কাটার জন্যই তো এই ব্যবস্থা। পায়ের তলা থেকে মাটি সরে যেতে থাকে হাসানের। তাহলে কি ওই লোকটা হাসান খেয়েও? বলি দিতে এনেছি। ভাগ্যবান তুমি। তোমাকে বলি দিয়েই পূর্ণ হবে আমার সাধনা। এতদিন 999 নিখোঁজ যুবকের বলি হয়েছে ওখানে। শুরু করেছিলাম কাকে দিয়ে জানো? কাকে দিয়ে? আমার একমাত্র বেটাকে দিয়ে। এক কোপে ছেলেটার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দিয়েছিলাম। বাঁচার জন্য ছটফট করছিল ছেলেটা, রেয়াত করিনি। তারপর এক এক করে মোট 999। আজ পূর্ণ হবে আমার সাধনা। তোমাকে দিয়ে হবে আমার সাধনার শেষ। না! চরম বিপদে পড়লে মানুষের জ্ঞান থাকে না। তখন এমন অনেক কিছু করে বসে যেটা হয়তো সুস্থ মস্তিষ্কে অসম্ভব। তেমনই কাণ্ড করে বসে হাসান। চিৎকার করে ছুটে গিয়ে এক ধাক্কা দেয় পার্সিকে। পার্সি ছিটকে পড়ে সেই রক্ত মাখা ফলকের ওপর। ফলকের একটা কোণ বোধহয় লাগে তার চোখে। গল গল করে রক্ত ঝরতে থাকে। হাসান তাকে ছাড়ে না, আবার ছুটে গিয়ে চেপে ধরে তাকে মাটিতে। পার্সিও শরীরে সব জোর লাগিয়ে হাসানকে ছাড়ানোর চেষ্টা করে। ধস্তাধস্তি শুরু হয়। একবার এ ওপরে ও নিচে, তো আবার ও ওপরে নিচে। এভাবেই লড়াই চলতে চলতে হাসান পার্সির গলাটা ঢুকিয়ে দেয় সেই ফলকের মাঝের চেরা জায়গাটায়।
অমনি চারদিক আলোয় ভরে যায়। আকাশে সূর্য জ্বলে ওঠে শতগুণ। সূর্যের একটা কিরণ এসে পড়ে পার্সির ওপর। পার্সি চিৎকার করে ওঠে, না! হাসান ছিটকে সরে যায়। দেখে পার্সির গলাটা ওই ফলকের ফাঁকে আটকে গেছে। সে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। হাসানের চিন্তা ভাবনা ক্ষণিকের জন্য লোপ পায়। যন্ত্রের মতো সে এগিয়ে যায় ফলকের দিকে। ফলকের পাশে যে একটা খাঁড়া রাখা আছে, আগে দেখতে পায়নি হাসান। শুকনো রক্তে এমন রং হয়েছে তার যে নজর না করলে আলাদা করে বোঝা দেয়। সেটাই তুলে নেয় সে হাতে, আর তারপর হাসানের সম্বিত ফিরতে সময় নেয়। সূর্য তখন ঢলে পড়েছে, মেঘ কেটে গেছে। নিচের সমুদ্রটা স্পষ্ট দেখা যাচ্ছে পাহাড়ের উপর থেকে। সামনে পার্সির মুন্ডহীন দেহটা তখনও আটকে আছে ফলকের ফাঁকে। আর মুন্ডুটা 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 কোথায় গেল? বহু খুঁজেও পাওয়া যায় না মুন্ডুটা। তবে আর একটা জিনিস চোখে পড়ে তার। সোনার প্রাসাদ। বেশ কিছুটা দূরে একটা প্রাসাদ শেষ বেলার সূর্যের আলোয় চকচক করছে। চেয়ে থাকা যায় না বেশিক্ষণ। এই প্রাসাদ কার? ওই শয়তানটার সোনার প্রাসাদ। কৌতূহল হাসানকে টেনে নিয়ে যায় প্রাসাদের দিকে। অবশ্য তাছাড়া আর কোনো দিকে যাওয়ারও নেই তার। পাহাড়ের 3 দিকে সমুদ্র, কোনো দিকেই নামার উপায় নেই। খাড়া পাহাড়ের গাটা এতটাই মসৃণ যে ওঠা নামা অসম্ভব। সুতরাং হাসান এগিয়ে চলে সেই প্রাসাদের দিকেই। প্রাসাদটা যত কাছে মনে হয়েছিল তত কাছে নয়, অনেকটাই হাঁটতে হয় তাকে। প্রাসাদের ফটকের সামনে যখন সে এসে দাঁড়ায় তখন সন্ধে নেমেছে প্রায়। বিশাল সোনার ফটক বন্ধ। ফটকের দরজার পাল্লায় আবার একটা ছোট্ট দরজা, সেটাও বন্ধ। হাসান সেটাতে আলতো ঠেলা দিতেই সেটা খুলে যায় নিঃশব্দে। হাসান উকি মেরে দেখে ভিতরটা। প্রাসাদের পথের দুপাশে গাছগাছালি, একটা সুন্দর ফোয়ারা, সবই চোখে পড়ে তার। কিন্তু কোনো রক্ষী চোখে পড়ে না। হাসান খুব সাবধানে পা বাড়ায়। ফটক পার করে 1 পা 2 পা করে এগিয়ে যায়। তবুও তাকে কেউ আটকায় না। আটকাবে কি? কেউ থাকলে তো আটকাবে। তাহলে কি এখানে কেউ থাকে না? কিন্তু দেখে তো তেমনটা মনে হচ্ছে না। সব সুন্দর পরিপাটি করে সাজানো। কে আপনি? এখানে কি চাই? এলেন কি করে এখানে? কোথা থেকে আসছেন? হঠাৎ নারী কণ্ঠে এতগুলো প্রশ্ন একসঙ্গে শুনে ঘাবড়ে যায় হাসান। ফিরতেই দেখে 2টি অপরূপ সুন্দরী কুমারী দাঁড়িয়ে আছে তারই পেছনে। একজনের হাতে একটা ঝাঁটা আর আরেকজনের একটা ডান্ডা। দুটোই বাগিয়ে আছে তার দিকে। হাসান এতক্ষণ খেয়াল করেনি তার হাতে রক্ত লেগে আছে। বয়সে ছোট মেয়েটি প্রশ্ন করে, আপনার হাতে রক্ত কেন? হ্যাঁ, রক্ত? নিজের হাতের দিকে চোখ পড়তেই চমকে ওঠে হাসান। দেখে শুধু হাতে নয়, রক্ত লেগে আছে তার কামিজেও। মনে পড়ে ওই পার্সির চোখ ফেটে রক্ত ঝরছিল। ধস্তাধস্তির সময় সেই থেকেই হয়তো লেগেছে এই রক্ত। কি সর্বনাশ! আপনি ওই জানোয়ারটাকে খুন করেছেন? রক্ত কেন তার হাতে, তার জবাব দিতে গিয়ে পুরোটাই বলে দেয় হাসান। সেই তার মুলুকের গল্প থেকে শুরু করে পার্সিকে খুন করার কথাটাও। বয়সে বড় মেয়েটার প্রশ্নে একটু ইতস্তত করে এসে উত্তর দেয়, আসলে কোথা থেকে যে কি হয়ে গেল। বেশ করেছেন, খুব ভালো করেছেন। মানে? ওই শয়তানটা আমাদের খুব বিরক্ত করত, জানেন? আমাদের দেখলেই কেমন ছুটে ছুটে আসতো, বাজে বাজে কথা বলতো। আমাদের প্রাসাদের মধ্যে মাংসের হাড় ছুঁড়ে ছুঁড়ে ফেলতো। জানেন তো, ও মানুষের মাংস খেত। তাও রান্না করে নয়, কাঁচা কাঁচা। আর সেই হাড়গুলো ফেলতো এই প্রাসাদের মধ্যে। কথায় কথায় ভাব জমে যায় দুজনের সঙ্গে। ছোটটি বলে, আমার নাম গুলাবি, আর ও আমার দিদি জামিলা। এখানে আমরা 7 বোন থাকি একসঙ্গে। 7 বোন? হ্যাঁ, শুকতারা, সন্ধ্যামণি, চুনি, পান্না, পাপিয়া ও আর আমি। আমাদের আব্বা এক,
কিন্তু আম্মি আলাদা আলাদা, কিন্তু ওর আর আমার আম্মি এক। একে একে বাকি 5 বোনও এসে জোটে। তাদের সঙ্গেও হাসানের ভাব জমে যায়। হাসানকে তারা তাদের ভাই বলে মানে। আপনি থেকে তুমিতে চলে আসে সম্পর্ক। 7 বোন ও 1 ভাই মিলে হেসে খেলে গান গেয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে সেই চির বসন্তের দেশে। মাঝে মাঝে হাসান তাদের গল্প বলে, তার দেশের গল্প, তার সওদার গল্প, আরো কত কি। 7 বোন সবচেয়ে ভালোবাসে রূপকথার গল্প। হাসান এই গল্পগুলো শুনেছিল ছোটবেলায় তার দাদির কাছে। সেই গল্পগুলো শুনতে শুনতে তারা ঘুমিয়ে পড়ে। একদিন এমনই এক গল্পের আসর বসেছে। হাসান শোনাচ্ছে সিনবাদ নাবিকের গল্প। 7 বোন বাগানে তাকে ঘিরে বসে তন্ময় হয়ে শুনছে। হঠাৎ আবহাওয়া বদলাতে শুরু করে। প্রথমে খেয়াল করে ছোট বোন গুলাবি। সর্বনাশ, আব্বা হুজুর! আব্বা হুজুর! 7 বোন সজাগ হয়ে ওঠে। আকাশের দিকে তাকিয়ে দেখে মেঘ জমতে শুরু করেছে। সমুদ্রের ঢেউ বড় হচ্ছে, বায়ুর বেগ বাড়ছে। বড় বোন শুকতারা বলে, ছোটি ছোটি, শিগগির কর, শিগগির! ওকে ওকে কোথাও লুকিয়ে ফেল, শিগগির লুকিয়ে ফেল। কিন্তু কোথায় লুকাবো ওকে? যেখানে পারিস লুকো। আব্বা হুজুর ওকে দেখলে খুন করে ফেলবে। শিগগির লুকো ওকে। আব্বা হুজুরের নামে এত কেন ভয়? কিছুই বুঝতে পারে না হাসান। সে যেতে চায় না। গুলাবি আর জামিলা তার হাত ধরে টেনে বলে, চলো চলো, তাড়াতাড়ি চলো। জেদ করো না, তাহলে কিন্তু বিপদ হবে। কি বিপদ? উত্তর দেয় মেজ বোন সন্ধ্যামণি। আমাদের আব্বা একদম পুরুষ পছন্দ করে না, তাই আমাদের এখানে লুকিয়ে রেখেছে। সে নিজে তো পুরুষ নিশ্চয়ই। সে জিন সম্রাট সুজিন। বিশাল তার রাজ্য। দুনিয়ায় যত জিন আছে সবাই তার গোলাম। সে মনে করে আমাদের জন্য উপযুক্ত কেউ নেই এ দুনিয়ায়। কিন্তু দুষ্ট লোকের তো অভাব নেই। পাছে আমরা কারো ফাঁদে পড়ে যাই, তাই সে আমাদের এখানে লুকিয়ে রেখেছে। সম্রাট সুজিনের 7টি মেয়ে, ছেলে নেই। মেয়েদের সে বড় করেছে খুব যত্নে। কিন্তু যখন তাদের শাদী বিয়ের সময় আসে, তখন কাউকেই সম্রাটের পছন্দ হয় না। জিন রাজ্যেরও না, মানুষ, দৈত্য বা আর যে সকল রাজ্য আছে সেখানেরও না। সম্রাট সিদ্ধান্ত নেয় মেয়েদের সে বিয়ে দেবে না। কিন্তু সমাজ কি বলবে? তাছাড়া সকলের মাঝে মেয়েদের রাখলে বিপথে যাওয়ার সম্ভাবনা প্রবল। দুষ্টু লোকের তো অভাব নেই জগতে। সুযোগ মতো ভুলিয়ে ভালিয়ে একটা সর্বনাশ করে দিলেই হলো। তারপর তাদের পায় কে, আর পেলেই বাকি। তাই সে তাদের পাঠিয়ে দেয় এই চির বসন্তের দেশে। খলিফা সম্রাট সুলেমানের বিদ্রোহী জিন সেনারা কোনো এক সময় এখানে বানিয়েছিল এই সোনার প্রাসাদখানি, কিন্তু থাকা আর হয়ে ওঠেনি। তার আগেই সম্রাট তাদের জ্বালায় ভরে ডুবিয়ে দিয়েছিলেন নীল দরিয়ার পানিতে। প্রাসাদটি ফাঁকাই পড়েছিল। জিন সম্রাট সুজিন তার মেয়েদের এখানেই পাঠিয়ে দেয়। প্রতি বছর সুজিনের রাজ্যে দিন কয়েক ধরে বিশাল উৎসব হয়। শুধুমাত্র সেই সময়টাই সে মেয়েদের নিয়ে যায় নিজের কাছে, তারপর আবার প্রাসাদে রেখে যায়, এই মেঘমালা পাহাড়ে। ভারী সুন্দর নাম তো। শোনো ভাইজান, সুন্দর কুৎসিত দেখার এখন সময় নেই আমার। আব্বা আসছে আমাদের নিয়ে যেতে। উৎসব হবে, কটা দিন আমরা এখানে থাকবো না। তুমি থাকো, খাও দাও, ঘুরে বেড়াও, কিন্তু সাবধান, দক্ষিণ দিকে যে বন্ধ ঘরটা আছে ওটা ভুলেও খুলো না। কেন? অত কথা বলার সময় নেই এখন। ওই দেখছো না আব্বা যান এসে পড়েছে, আমাদের যেতে হবে। দক্ষিণ দিকের ওই তালাবন্ধ ঘরটা দেখেছো তো নিশ্চয়ই? ওটার চাবি রাখা আছে আমাদের বোনদের শোয়ার ঘরে। দেখবে একটা ছোট দেরাজ আছে গুলাবির মাথার কাছে, ওটাতে। কিন্তু খবরদার, ভুলেও খুলবে না। আমরা চললাম, তুমি সাবধানে থেকো, আমরা ফিরে আসবো জলদি। খুলতে বারণ করে গেল, আবার চাবির হদিশও দিয়ে গেল। ও যদি না বলতো তাহলে প্রাসাদে কোথায় খুঁজে পেতাম এই চাবি?
7 বোন চলে যাওয়ার পর আর সময় কাটে না হাসানের। কোনো কাজ নেই, কারবার নেই, একা একা একটা গোটা দ্বীপে আর কাহা তো পড়ে থাকা যায়। কিছু তো চাই একটা সময় কাটানোর, ঘুমও তো আসছে না। আচ্ছা, কি আছে ওই দক্ষিণের তালাবন্ধ ঘরটায়? একটা কাজ পেয়ে যায় হাসান। ওই দক্ষিণের ঘরের রহস্য সমাধানের কাজ। সে নিজেই নিজেকে বহাল করে এই কাজে। 7 বোনের শোয়ার ঘর থেকে চাবি নিতে কোনো সমস্যাই হয় না। গোলাবির মাথার কাছের ছোট্ট দরজাটা খুলতেই এই তো চাবি। এ তো দেখছি রূপোর, আবার চুনি পান্না বসানো। এমন চাবি জিন্দেগিতে দেখেনি হাসান। চাবিটাই যখন এমন, তখন ঘরে নিশ্চয়ই কোনো বিশেষ কিছু আছে, কোনো অসামান্য কিছু। কিন্তু কই, ঘরটা তো ফাঁকা। একটা গালিচা পর্যন্ত নেই মেঝেতে। শুধু একদিকে একটা মই দাঁড় করানো আছে। মাঝরাতে একটা চিরাগ জ্বেলে নিয়ে হাসান সে ঘরের তালা খুলে ঢোকে। আর ঢুকে ওই মই ছাড়া আর কিছুই দেখতে পায় না। এর জন্য এত এত সাবধান? মানে এদের দুনিয়ায় কি মই পাওয়া যায় না, তাই এত কদর মইয়ের? মই রাখার জন্য একটা আস্ত ঘর বরাদ্দ করেছে, নাকি মইটা হয়তো বিশেষ কোনো কাজে লাগে আর কোনো মই নেই? অনেক কিছু ভাবতে ভাবতে মইটার নিচে পৌঁছে যায় হাসান। হাতের চিরাগটা একটু উপরে তুলে ধরতেই একটা দরজা চোখে পড়ে তার। না, ঠিক দরজা নয়, তবে একটা মানুষ গলে যাবে এমন গোল একটা ফুটো, পাল্লা দিয়ে ঢাকা। মনে হয় ওইখান দিয়ে ওপরতলায় যাওয়া যায়। ও, বুঝেছি, ওর উপরেই তোদের শোয়ার ঘর। মানে এটা একটা গুপ্ত পথ, আপদে বিপদে পালানোর রাস্তা, তাই এত ঢাক ঢাক গুড়গুড়। হাসানের বড় ইচ্ছে হয় মই বেয়ে উঠে একবার শোয়ার ঘরটা দেখার। কেউ তো নেই ঘরে, সুতরাং ক্ষতি কি? সে মই বেয়ে ওঠে, গোল ফুটোর ঢাকাটা সরায় এবং বিস্ময়ে হতবাক হয়ে যায়। এ কি, এ তো মাথার উপরে আকাশ, ঘরটা কোথায় গেল? আরো দুধাপ উঠে এসে দেখে একটা বাগান, ফুলের গাছ, ফলের গাছ, রং বেরঙের সব গাছগাছালিতে ভরা। হাসান মই বেয়ে উঠে এসে দাঁড়ায় বাগানের মাঝে। এ যেন একটা আলাদা দুনিয়া। যতদূর চোখ যায় শুধুই গাছ আর গাছ। তার মাঝে একটা সরোবর, সরোবরের পাশে মাথা তুলে দাঁড়িয়ে একটা প্রাসাদ। বাগানে উপচে পড়ছে জ্যোৎস্না, একটা মিষ্টি গন্ধে মম করছে বাগানটা। রাতজাগা পাখিদের কলরবে মুখরিত পরিবেশ। এত সুন্দর, এ তো কল্পনারও অতীত। হাসানের মাথার উপর দিয়ে কতগুলো রাজহাঁস উড়ে এসে নামে সরোবরের ধারে। হাসান গুনে দেখে ঠিক 11টা। ওদের মধ্যে ওই বোধহয় রানী। একটা রাজহাঁস এগিয়ে যায় সরোবরের দিকে, বাকিগুলো সেটার পিছু নেয়। পানির ধারে এসে গলা তুলে ডানা ঝাপটায় রাজহাঁসগুলো, আর ধীরে ধীরে ওদের সাদা পালকের পোশাক খসে পড়ে মাটিতে। বেরিয়ে আসে 11টি মেয়ে। কি সুন্দর, লাজবাব। তাদের রূপে বিভোর হয়ে যায় হাসান। তারা পানিতে নেমে স্নানের নানা রকম খেলায় মাতে, হাসি তামাশায় মাতে তারা। খেলা তাদের কতক্ষণ চলে খেয়াল করে না হাসান। সে শুধু মুগ্ধ নয়নে দেখতে থাকে তাদের। ওদের মাঝে ওই যে রানী, তাকে সে দিল দিয়ে ফেলে প্রথম দেখাতেই। অনেকক্ষণ অনেক রকমের খেলা শেষে তারা আবার পানি থেকে উঠে তাদের পালকের পোশাকটা পরে নেয়। তারপর উড়ে যায় আকাশে। হাসান আবার ফিরে আসে প্রাসাদে। ওই ঘরটাকে আবার তালাবন্দি করে নিজের বিছানায় গিয়ে শোয়। ঘুম কি আর হয় তার? মাথায় নানা চিন্তা এসে জড়ো হয়। আচ্ছা, ও কি ওখানেই থাকে? থাকে হয়তো, নইলে প্রাসাদটা ওখানে কি করতে আছে? ওটাই নিশ্চয়ই ওর প্রাসাদ। হাসানের মন অস্থির হয়ে ওঠে। আবার সে ছুটে যায় ওই ঘরে। তালা খুলে গিয়ে দাঁড়ায় মইয়ের নিচে। মই বেয়ে ওঠে,
গোল সেই ফুটোর দরজাটা খোলে, কিন্তু কোথায় গেল সেই বাগিচা? কোথায় প্রাসাদ? আর সরোবরটা? এ তো একটা অন্ধকার ঘর, একটা একটা চোর কুঠুরি বোধ হয়। তাহলে কি সে স্বপ্ন দেখছিল রাতে? ওই বাগান, ওই প্রাসাদ, ওই সরোবর, ওই সুন্দরী, সব কি তাহলে মিথ্যে? সব আমার কল্পনা? আরও অস্থির হয়ে পড়ে হাসান। সারাদিন বারবার ফিরে যায় ওই ঘরে, বারবার বই বেয়ে উঠে ওই দরজাটা খুলে দেখে, আর বারবারই সেই এক অন্ধকার, অন্ধকার কুঠুরি। তাহলে কি আমি স্বপ্ন দেখলাম রাতে? না, স্বপ্ন দেখেনি হাসান, সে ঠিকই দেখেছে। এবং আবার সে ওই গর্ত দিয়ে সেই সুন্দর বাগানে পৌঁছতে পারে। তবে তার জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় তাকে। দিনের বেলা যতবারই চেষ্টা করে শুধুই অন্ধকার আর অন্ধকার, কিন্তু রাতে সেই অচেনা অজানা ফুল ফল গাছে ভরা বাগান, সেই প্রাসাদ, সেই সরোবর, সেই গন্ধ। কিন্তু সেই মেয়েটি কই? হয়তো আসবে, এখনো সময় হয়নি। আমি বরং অপেক্ষা করি। অপেক্ষাই সার। বহুক্ষণ বসে থেকেও সে আর আসে না। মন খারাপ করে ফিরে আসে হাসান নিজের বিছানায়। বাইরে তখন দিনের আলো খটখট করছে। রাত হলেই আবার সে ছুটে যায়, আবার অপেক্ষা। কিন্তু আবারও সেই অপেক্ষাই সার। কেউ আসে না। একদিন, দুদিন, 3 দিন কেটে যায়, তবু সে আর আসে না। খানা পিনা ঘুম ভুলে যায় হাসান। দিনে দিনে অসুস্থ হয়ে পড়ে। একসময় সে এতই দুর্বল হয়ে পড়ে যে বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা হারায়। তবুও শরীরটাকে টেনে নিয়ে যেতে চায় ওই ঘরে। ওই মই বেয়ে ওঠার স্বাদ তার মনে, আবার দেখার স্বাদ সেই হাঁসদের রানীকে। হে আল্লাহ, তাকে কি আর কোনো দিনও দেখতে পাবো না? উৎসব করে 7 কন্যা ফিরে আসে একদিন। হাসানের দশা দেখে তারা আঁতকে ওঠে। এ কি, কি হয়েছে তোমার ভাইয়া? এমন দশা হলো কি করে? সন্ধ্যামণির প্রশ্নে উত্তর দিতে পারে না হাসান। দেবে কি করে উত্তর? তাকে তো বারবার ওই ঘরটা খুলতে বারণ করে দিয়েছিল সন্ধ্যামণি। তবে আসল কথাটা ঠিক পেট থেকে বের করে ফেলে ছোট বোন গুলাবি। এ তুমি কি করেছো ভাইয়া? তোমাকে মেজদিদি বারণ করার পরেও তুমি ওই ঘরে গেলে? ভুল হয়ে গেছে বেহেন, বড্ড ভুল হয়ে গেছে। কিন্তু এখন যে তাকে আর আমি কিছুতেই ভুলতে পারছি না। তাকে ছাড়া যে আমার মরতে ইচ্ছা করছে। হায় হায়, অমন কথা বলো না ভাইয়া। আমাদের আব্বা বলেন জিন্দেগি আল্লাহর দান, একে নষ্ট করা মহা পাপ। আল্লাহ কোনো দিন ক্ষমা করেন না। তাকে ছাড়া যে আমার জিন্দেগিটাই আধা, এই আধা জিন্দেগি রেখে লাভই বাকি। ঠিক আছে, আমি কথা দিচ্ছি ভাইয়া, আমি তোমার ওই কল্পলোকের মানসীকে ঠিক এনে দেব তোমার কাছে। কল্পলোক? মানসী? কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি কিন্তু আর কারোর কাছে বলবে না ওর কথা। আমি যে তাকে এনে দেব বলেছি সেটা তো বলবেই না, তাহলে কিন্তু সব ভণ্ডুল হয়ে যাবে। একবার যদি বড়দি বা মেজদি জানতে পারে না, তোমার এখানে থাকা হারাম করে ছাড়বে। গুলাবির শর্তে রাজি হয় হাসান, এবং তার দেওয়া কথা শুনেই অনেকটা সুস্থ হয়ে ওঠে সে। তারপর খানা পিনা খোশ গল্প সবই সেই আগের মতো শুরু হয়। কিন্তু তবুও হাসানের মন ভেতরে ভেতরে তোলপাড় হতে থাকে। গুলাবি কি সত্যিই তাকে এনে দেবে আমার কাছে, নাকি সেটা তার শুধু কথার কথা? আমাকে শান্ত করার জন্য বলেছে, তার মধ্যে তো কোনো হেলদোলই নেই। মোটেই না, শুধু সময়ের অপেক্ষা করে সে। একদিন বড় বোন হুজুক তোলে পাশের জঙ্গলে চড়ুই ভাতি করতে যাবে। বেঁকে বসে শুধু গুলাবি। সে কি করে হয়? হাসান ভাইয়া এখনো সুস্থ হয়নি, এখনো তাকে দেখভাল করতে হয়। তাকে ছেড়ে কি যাওয়া যায়? ও মা, তাকে রেখে যাব কেন? তাকেও তো সঙ্গে করে নিয়ে যাব। তুমি বোধহয় ঠিক করে দেখোনি বর্দি ভাই। তাকে নিয়ে চড়ুই ভাতি করতে গেলে আর চড়ুই ভাতি হবে না, তার সেবা করতে করতেই সময় চলে যাবে। না থাক, তাহলে বরং গিয়ে কাজ নেই। হাসান ভাইয়ার খুব কষ্ট হবে। হঠাৎ কিছু ফন্দি খেলে যায় গুলাবির মগজে।
সে বলে, এক কাজ করো না, তোমরা চলে যাও, আমি বরং হাসান ভাইয়াকে পাহারা দেব। প্রথমটাই বোনরা রাজি হয় না, কিন্তু এটা ওটা সেটা নানা কথা বলে গুলাবি শেষ পর্যন্ত রাজি করিয়ে ফেলে সবাইকে। এবং পরিকল্পনা মাফিক পরদিন সকালে গুলাবি ও হাসানকে প্রাসাদে রেখে বাকি 6 বোন চড়ুই ভাতি করতে বেরিয়ে পড়ে। এই সুযোগটাই খুঁজছিল গুলাবি। সাঁঝের বেলা সে হাসানকে নিয়ে সেই তালাবন্দি ঘরের পথে পৌঁছে যায় বাগানে। তখনও বাকি বোনরা ফেরেনি। বাগানে দাঁড়িয়ে সে জানতে চায়, আচ্ছা ভাইয়া, তোমার সেই কল্পলোকের মানসী কোথায় এসে নেমেছিল মনে আছে? হ্যাঁ, ওই তো সরোবরের পাশে, ওই যে চন্দন গাছটা, ওইখানে। হাসানের দেখানো চন্দন গাছটার কাছে পৌঁছে যায় গুলাবি। তারপর ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে সরোবরের দিকে। চলতে চলতে এক জায়গায় একটা পালক কুড়িয়ে পায়, রাজহাঁসের পালক। পালকটা হাতে নিয়ে সে চোখ বোজে। হঠাৎ কেঁপে ওঠে গুলাবি। পালকটা ফেলে দিয়ে তাড়াতাড়ি হাসানের হাত ধরে টান দেয়। তাড়াতাড়ি ফিরে চলো। কেন, কি হয়েছে? সব প্রশ্নের উত্তর চেও না তো, যা বলছি তাই করো। হাসানকে নিয়ে ফিরে আসে গুলাবি তার ঘরে, চোখে মুখে আতঙ্ক। কি হয়েছে বেহেন? তোমায় এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে খুব চিন্তায় পড়ে গেছো। এ তুমি কি করলে ভাইয়া? ওই মেয়েকেই তোমার পছন্দ হলো? নিজের কপাল কেউ এভাবে নিজের হাতে পোড়ায়? আর আমিও একটা মহা বোকা, তোমাকে কথা দিয়ে দিলাম যে ওই মেয়েকে তোমার কাছে এনে দেব। আমার কল্পলোকের মানসী? কল্পলোক মানসী? ওই কল্পলোকই তোমার মৃত্যুলোক হয়ে দাঁড়াবে ভাইয়া, আর ওই মানসী হবে সাক্ষাৎ মৃত্যুর দূত। কেন? কেন মানে? সে কে জানো? কে? সে হলো জিনদের জাহাপানা হজ্জাজের মেয়ে রশনি। এই গোটা দুনিয়ার যত জিন সম্রাট আছে তারা সবাই জিন জাহাপানা হজ্জাজকে খাজনা দেয়, আমার আব্বাও দেয়। অত খুশি হওয়ার কিছু নেই, বরং ভালো চাও তো ওকে ভুলে যাও। অসম্ভব। বহু চেষ্টা করেও গুলাবি হাসানকে কিছুতেই নিরস্ত করতে পারে না। শেষে একপ্রস্থ ঝগড়াও হয়ে যায় তাদের। হাসান মুখ গোমড়া করে বসে থাকে। তাকে ওভাবে বসে থাকতে দেখে গুলাবির মায়া হয়। কাছে এসে হাসানের মাথায় হাত বুলিয়ে বলে সে, মেয়েটাকে খুব ভালোবেসে ফেলেছো তাই না? আচ্ছা শোনো তাহলে, প্রতি পূর্ণিমার রাতে ওই মেয়ে তার বন্ধুদের নিয়ে এই বাগানে আসে স্নান করতে। ওর ওই যে হাঁসের পোশাকটা দেখলে, ওটাই তোমার একমাত্র হাতিয়ার। ওরা যখন খেলায় মেতে থাকবে সেই ফাঁকে ওটা তোমায় চুরি করতে হবে। সবারটা করতে হবে না, শুধু রশনিটা চুরি করলেই হবে। তাহলেও আর ফিরে যেতে পারবে না। তখন তুমি যা করার করো। তবে হ্যাঁ, সাবধান, ওকে কিন্তু একদম রেয়াত করবে না, নরম হবে না ওর কাছে, তাহলেই কিন্তু বিপদ। ও যদি দেমাক দেখায় তুমিও দেমাক দেখাবে। ও যদি মিষ্টি কথা বলে তাহলে আমিও মিষ্টি কথা বলবো? আরে দেখ, মরতে চাও নাকি? তুমি দেমাক দেখাবে। আর মনে রেখো, ওর আব্বা কিন্তু ভীষণ রাগী। যদি জানতে পারে তাহলে তোমাকে তো ছাড়বেই না, চাই কি আমার আব্বার রাজ্যটাও কেড়ে নেবে। এরপর শুরু হয় প্রতীক্ষা। প্রত্যেকটা দিন যেন হাসানের কাছে এক একটা বছর মনে হয়। সময় কাটতে চায় না। এভাবেই গুটি গুটি একদিন পূর্ণিমা আসে। সেদিন অন্য বোনদের চোখ বাঁচিয়ে গুলাবি হাসানকে তালাবন্ধ ঘরে ঢুকিয়ে বাইরে থেকে আবার তালাবন্ধ করে দেয়। হাসান মই বেয়ে উঠে বাগানে গিয়ে দাঁড়ায়। দেখে তখনও রশনি ও তার বন্ধুরা আসেনি। সে প্রাসাদের কাছে একটা বেদির আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। কিন্তু আর কতক্ষণ? আজকে ওরা আসবে না? নাকি গুলাবি আমায় ভুল বলেছে? গুলাবি মোটেই ভুল বলেনি হাসানকে। সত্যিই সেদিন ওরা আসে। একইভাবে হাঁসগুলো এসে নামে বাগানে। প্রথমে ওদের রানী এবং তার পিছু পিছু সকল সহচারীরা এসে দাঁড়ায় সরোবরের পাশে। সেই আগের দিনের মতোই গলা তুলে একটু গা ঝাড়া দেয়। হাঁসের পাখা খসে পড়ে। যুবতীরা একে একে নামে সরোবরে। তারা খেলায় মাতে।
এই ফাঁকে হাসানও বেছে বেছে রশনির হাঁসের পোশাক চুরি করে। তারপর একসময় খেলা শেষ করে সবাই উঠে আসে, কিন্তু বাকি সকলেই তাদের নিজেদের পোশাক পরে নিলেও রশনি নিজেরটা খুঁজে পায় না। সে পরবে কি? হাহাকার করে ওঠে রশনি। হায় আল্লাহ, আমার পোশাকটা কোথায় গেল? অনুসুই, তোরা কি কেউ দেখেছিস? এখানেই তো ছিল। তন্ন তন্ন করে খুঁজেও রশনির পোশাক আর মেলে না। তাহলে কি কেউ এই বাগানে ঢুকেছে? শঙ্কিত রশনি চারিদিকে চোখ ঘুরিয়ে বলতেই বাকি সকলে উড়ে পালায়। ওরে ওরে, শোন, তোরা যাস না আমায় ফেলে। ওরে, শুনে যা একটিবার। আর শুনে যা। কেউ শোনে নাকি? সর্বনাশের ভয় আছে না সবার। রশনি একা দাঁড়িয়ে থাকে অসহায়ের মতো। বাকিরা উড়িয়ে মিলিয়ে যায় আসমানে। এই তো সুযোগ, বেরোই এবার। হাসান বেদির আড়াল থেকে বেরিয়ে ডাকে, রশনি। কে? চমকে ওঠে রশনি। পুরুষের কণ্ঠ। চমকে তাকাতেই সে দেখে হাসান দাঁড়িয়ে আছে। হাসানকে দেখেই সে ছুটতে শুরু করে। কোথাও লুকোতে হবে তো। তার শরীরে যে একটা সুতো পর্যন্ত নেই। ছি ছি ছি, এভাবে একজন পরপুরুষের সামনে কি যাওয়া যায় কখনো? কিন্তু হাসানও ছাড়বার পাত্র নয়। সেও রশনির পেছনে ছোটে। ছুটতে ছুটতেই তার চুলগুলো নাগালে পেয়ে যায় হাসান। চুলগুলোই টেনে ধরে সে। হঠাৎ চুলে টান পড়ায় রশনি ছিটকে এসে পড়ে হাসানের বুকে। হাসান তাকে শক্ত করে জড়িয়ে ধরে দু হাতে, চেপে ধরে তাকে বুকের মাঝে। তার নিঃশ্বাসের উত্তাপ এসে লাগে হাসানের বুকে। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। হাসানকে বিশ্বাস করতে পারে না রশনি। তার চোখে চোখ রেখে তাকে দেখে এক পলক। তারপরে আবার নিজেকে ছাড়াবার জন্য ছটফট করে ওঠে। হাসানের ওপর কিল চর ঘুষির ঝড় বয়ে যায়। উত্তরে হাসান আরো শক্ত করে জাপটে ধরে তাকে। সুযোগ পেয়ে সে হাসানের হাতে কামড়ে দেয়। যন্ত্রণায় চিৎকার করে ওঠে হাসান। আরো শক্ত করে তাকে চেপে ধরে বুকের মধ্যে। আছড়ে হাসানের দু গালে রক্ত বের করে দেয় রশনি। তবুও হাসান ছাড়ে না। উল্টে রশনি ক্লান্ত হয়ে পড়ে। হাসান আর দেরি করে না। সে তো জানে রাত চলে গেলেই এই বাগান আর থাকবে না, সব অন্ধকার হয়ে যাবে। সে রশনিকে কাঁধে তুলে নেয়। গর্তের মধ্যে দিয়ে গলে মই বেয়ে সে নেমে আসে তালাবন্দি ঘরে। গুলাবি বাইরে অপেক্ষা করছিল। তেমনই কথা ছিল তার হাসানের সঙ্গে। হাসান দরজায় টোকা দিতেই সে দরজা খুলে দেয়। হাসান রশনিকে নিয়ে এসে ফেলে নিজের ঘরে। রশনি তবুও পালানোর চেষ্টা করে, কিন্তু বৃথা। তাকে আবার আছড়ে ফেলে হাসান বিছানায়। বিছানায় পড়ে সে ফনা ধরা নাগিনের মতো তড়পাতে থাকে। পিছন থেকে গুলাবি হাসানকে বলে, এবার একটু বাইরে যাও তো ভাইয়া। হাসান কি আর যেতে চায়? তাকে জোর করে টেনে ধাক্কা দিয়ে দরজার বাইরে বের করে দরজা বন্ধ করে দেয় গুলাবি। ফিরে দেখে রশনি তাকিয়ে আছে তার দিকে। রাগ ঝরে পড়ছে তার দৃষ্টিতে। গুলাবি খুব শান্তভাবে তার সামনে দাঁড়ায়। হেসে তাকে কুর্নিশ করে বলে, সালাম শেহজাদি। গুলাবির সালামের উত্তরে কড়া গলায় প্রশ্ন করে রশনি, এসব তাহলে তোর ষড়যন্ত্র? তাই ভাবি, একটা মাটির দুনিয়ার মানুষ আমাদের দুনিয়ায় কি করে আসে? গুস্তাখি মাফ রাজকুমারী, ভুল হচ্ছে আপনার কোথাও। চুপ কর বেয়াদব, কিচ্ছু ভুল হচ্ছে না। সব বুঝতে পারছি আমি। লজ্জা তো নেই তোর, জানি। ভয় জড়ো কি সব লোপ পেয়েছে? জানিস না আমার আব্বার নিমেষে তোর আব্বার এই রাজ্য কেড়ে নিয়ে তোদের দেউলিয়া করে দিতে পারে? একবারও ভেবে দেখেছিস তোর এই গুস্তাখির ফল কি হতে পারে? সবই আল্লাহর ইচ্ছা রাজকুমারী। নইলে একবার ভেবে দেখেছেন একটা মাটির মানুষ কি করে আপনার নাগাল পায়? আপনার আব্বার এত পাহারা, দুনিয়ার মানুষগুলোর থেকে আপনাকে আড়ালে রাখার এত ইন্তজাম, সব নিমেষে বরবাদ হয়ে যায় কি করে? জ্ঞান দিচ্ছিস না কিরে আমায় বেহায়া? সে অকাত আমার কোথায় রাজকুমারী। আমি শুধু একটাই কথা বলতে চাই, এই মাটির মানুষের ভালোবাসা সচ্চা, সেটা খোদাও জানেন।
তাই তিনি ওর নাগালে আপনাকে এনে ফেলেছেন। এখানে আমি কেউ নই। রশনিকে শান্ত করতে বেশ বেগ পেতে হয় গোলাপীর। গোটা রাতটা কেটে যায় তাকে বোঝাতে। শেষে অবশ্য বোঝে রশনি, এবং শুধু বোঝেই না, ধৈর্য ধরে হাসানের জীবন কাহিনী শোনে। এবার আপনি অনুমতি দেন তো খানা লাগাই রাজকুমারী। রাজকুমারীর জন্য ভালো মন্দ খানাপিনার বন্দোবস্ত আগেই করে রেখেছিল গোলাপী। রাজকুমারীকে খানা খাইয়ে নিজে হাতে সাজিয়ে উদের তেলে রাতর তার গায়ে ঢেলে বিদায় নেয় গোলাপী। গোলাপী বিদায় নিতেই হাসান এসে ঢোকে ঘরে। রশনি ফিরে তাকায় তার দিকে। এই প্রথম সে হাসানকে ভালো করে দেখে, হাসানও তাকে ভালো করে দেখে। দুজনেই দুজনের রূপে মুগ্ধ হয়, হাঁ করে তাকিয়ে থাকে দুজনে দুজনের দিকে। হঠাৎ হাসান একটু উসখুস করে ওঠে। রাজকুমারীর সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে মাথা নত করে বলে, আমি সাধারণ মানুষ, যদি কোনো গুস্তাখি করে থাকি আমাকে মাফ করো। প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার জন্য রোজ আমি ছুটে ছুটে গেছি ওই বাগানে, তুমি আসোনি, অপেক্ষা করেছি। আর হাসান মুখ তুলে বলে, সে থাক, নিজের কীর্তির খতিয়ান দিতে আসিনি আমি। আমি এসেছি তোমাকে প্রেম নিবেদন করতে। আমি তোমায় ভালোবাসি রাজকুমারী, তুমি কি আমাকে শাদী করবে? শাদীর জন্য যা রাজি করানোর ছিল সেটা গোলাপী সেরে রেখেছিল, বাকি ছিল শুধু কবুল করাটা। সেটা হাসতে হাসতেই করে ফেলে রশনি। সাক্ষী হিসেবে উপস্থিত থাকে 7 বোন। কিছুদিন হেসে খেলে বেশ আনন্দ ফুর্তি করেই কেটে যায়। কিন্তু আল্লাহর এক আজীব নিয়ম, সুখ কোনোদিন স্থায়ী হয় না কারোর নসিবে। হাসানের নসিবের কাহানিও আলাদা নয় কিছু। এক রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে হাসান। তার আম্মি কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে প্রায় অন্ধ হয়ে গেছে। বাড়ির উঠোনে তাজিয়া সাজিয়েছে হাসানের নামে। খুব কষ্টে আছে তার আম্মি। ঘুমের মধ্যেই চিৎকার করে ওঠে হাসান। তার চিৎকারে 7 বোন চমকে জেগে ওঠে। রশনি ভয়ে বিছানা থেকে ছিটকে গিয়ে দাঁড়ায় ঘরের কোণে। আতঙ্কে থরথর করে কাঁপতে থাকে সে। 7 বোন হুড়মুড়িয়ে ঢুকে রশনিকে ওভাবে কাঁপতে দেখে জড়িয়ে ধরে তাকে। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হলো? বলবে তো? কোনো প্রশ্নের উত্তরই দিতে পারে না রশনি। গুলাবি ছুটে গিয়ে ঝুঁকে পড়ে হাসানের ওপর। বিন্দু বিন্দু ঘাম জমেছে হাসানের কপালে। কপালে হাত দিতেই চমকে ওঠে সে। বোনদের দিকে ফিরে বলে, এ তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। রাত ভোর শুশ্রূষা করে হাসানের জ্বর কমে, কিন্তু মন ভালো হয় না তার। রশনি তার মাথাটা বুকের মধ্যে জড়িয়ে ধরে শুধায়, কি হয়েছে তোমার? আমায় বলবে না? একটা খোয়াব, একটা স্বপ্ন দেখলাম আমি। আমার আম্মি কেঁদে কেঁদে যেন আমার আম্মি ভেবে নিয়েছে আমি মরে গেছি। হায় আল্লাহ, সে কি? হ্যাঁ, আমার নামে তাজিয়া সাজিয়েছে বাড়ির উঠোনে। এরপরে কি আর আম্মিকে ছেড়ে দূরে পড়ে থাকতে পারে কোনো বেটা? হাসানের বাড়ি ফেরার তোড়জোড় শুরু হয়, কিন্তু এতটা পথ যাবে কি করে? পথ তো দূরের কথা, মেঘমালা পর্বত থেকে নামবে কি করে হাসান? চিন্তা করো না ভাইয়া, আমরা করে দিচ্ছি তোমার যাওয়ার ব্যবস্থা। বাহ, মানে এবার সুখে শান্তিতে বিবি নিয়ে হাসান সংসার করবে। তাই কি আপা? আমার মন কিন্তু অন্য কিছু বলছে। এতে আবার অন্য কিছুর কি আছে দুনিয়াজাদ? এত সহজে কাহিনী শেষ হয়ে যাবে? কোনো ঝামেলাও হবে না? সে তো যদি হয়েও থাকে তবে জানা যাবে আজ রাতে। তার আগে যে বলার হুকুম নেই বেহেন। মানে ঝামেলা হবে? কি ঝামেলা? হাসানকে শান্তিতে সংসারটাও করতে দেবে না বেগম? অবশ্য সংসার বলে কথা, সে কি আর শান্তিতে করা যায়?
মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, আম্মি, গার্গী হর চট্টোপাধ্যায়, হাসান, আলাপন মুখার্জি, পার্সি, ইন্দ্রনীল ভাদুরী, জামিলা, তৃণাঞ্জনা দাস, গোলাবি, চিত্রাঙ্গী রয়, শুকতারা, সঙ্গীতা গাঙ্গুলি, সন্ধ্যামণি, শ্রীলেখা নাথ, রশনি, অধ্যায় সাহা। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত। শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন। শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি। পরিচালনা শাওলি মজুমদার। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।